আজ আমরা এই ভিডিওতে জানব এই কামাখ্যা মন্দির এতটাই শক্তিশালী আর রহস্যে ঘেরা কেন। এই নীলাচল পাহাড়ই বা কে, আর এই রহস্যে মোড়া হাঁসের ডিমের উপরে কোন মন্দির দাঁড়িয়ে আছে। সেই নীলাচল পর্বত হলো ভগবান শিব, আর যে মন্দিরের কথা বলছি তা হলো দেবী সতীরই একটি অংশ, মা কামাখ্যা। কিভাবে এই কামাখ্যা নীলাচল পর্বতে গড়ে উঠেছে এই জাগ্রত মন্দির, আজকে আমি মুনমুন চলে এসেছি আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে। যা জানব আসামের গুয়াহাটিতে এই কামাখ্যা মন্দির কিভাবে স্থাপিত হলো, এই মন্দিরকে ঘিরে এত কেন রহস্য জড়িয়ে রয়েছে, আর জানব এইখানে এই রহস্যময়ী 10 মহাবিদ্যা মন্দিরের কথা, আর জানবো মা কামাখ্যার কথা। আপনারা এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, প্রসাদের কি ব্যবস্থা আছে, আর যে টিকিট বুক করে আপনারা দর্শন করবেন তার কি ব্যবস্থা নতুন পদ্ধতিতে, সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। হাওড়া বা কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন আছে যেগুলো আসামের গুয়াহাটি পর্যন্ত আসছে, আর আপনারা যদি চান কামাখ্যা স্টেশনেও নামতে পারেন। আর কামাখ্যা স্টেশনে নামলে ওখানে ছোট গাড়ি 20 টাকার মাধ্যমে আপনাদের পুরো কামাখ্যা মন্দির পর্যন্ত নিয়ে যাবে। তবে আমি নেমেছিলাম এই গুয়াহাটি স্টেশনে, আর এখানে ছোট গাড়ি ছিল, আর আমি এখান থেকে গেছিলাম শিলং ছিলাম, ওখান থেকে মেঘালয় চেরাপুঞ্জি ঘুরেছি, আমরা আগের ব্লগে আপনাদের দেখিয়েছি। তো আপনারা চাইলেন ওই ব্লগটাও দেখে নিতে পারেন কিভাবে এসেছি। আর আমি শিলংয়ের পুলিশ বাজার থেকে 300 টাকা করে শেয়ারে গাড়ি করে আবার চলে এসেছিলাম গুয়াহাটি পল্টন বাজার, আর এখান থেকে আবার এই 20 টাকার মাধ্যমে বাসে করে এসেছি এই কামাখ্যা মন্দিরের গেট পর্যন্ত। এই গেট কিন্তু পাহাড়ের শুরুতেই কিন্তু এরকম গেট আছে, আর এই গেটের এখানে এমন ছোট ছোট গাড়ি আছে, এরা আবার 20 টাকা করে নেয়, সেটা পুরো কামাখ্যা মন্দির পর্যন্ত। কিছু বাস আছে যেটা কিন্তু পুরো মন্দির পর্যন্তই যায় 20 টাকার মাধ্যমে। তো আপনারা একবার দেখে নেবেন পাহাড়ের পুরো মন্দির পর্যন্ত যাচ্ছে না গেট পর্যন্ত যাচ্ছে। যদি গেট পর্যন্ত আসে তাহলে এখান থেকেই ছোট গাড়ি করে আমি যেমন যাচ্ছি এরকমভাবে 20 টাকার মাধ্যমে আবার যাবেন, তাহলে পুরো মন্দির পর্যন্ত চলে আসতে পারবেন। আর মন্দিরের সামনে অনেক ছোট ছোট অনেক অনেক হোটেল আছে, আশেপাশে প্রচুর হোটেল আছে, আপনারা যদি চান বুকিং করতেও পারেন, আর যদি বুকিং না করেন এখানে এসে একটু খুঁজে দেখলে প্রচুর হোটেল আছে। এই দূরেও আছে, মন্দিরের গা ঘেঁষে পাশেও অনেক হোটেল আছে। আমি এসেছি বিকেলবেলা, আর এসে হোটেল নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমি যাব মন্দিরে পুজো দিতে। আমি মন্দিরের গা ঘেঁষেই একটা হোটেল নিয়েছিলাম, এর রুম ভাড়া পড়েছিল 800 টাকা করে, 2 দিনের জন্য নিয়েছি। আর এখন ঘড়ির কাঁটাতে 1টা বাজে, এখন যাব আমি মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে। চলুন। কামাখ্যা মন্দির দর্শন করার আগে এখান থেকে একটা কুপন নিতে হয়, আর কুপন নিয়ে তারপরে কিন্তু মন্দির দর্শন করতে হয়। আর এই যে এখন লাইন দেখছেন এটা কিন্তু এই কুপনেরই লাইন। এখন রাত্রির 2:30 বাজে, আমি এখন আপনাদেরকে পুরো ভিডিওটা করে দেখাচ্ছি, কারণ এই যে মানুষগুলো বসে আছে এরা রাত্রির 12টার পর থেকেই এখানে লাইন দিয়েছে। আমি আজকে এসেছি সন্ধ্যের দিকে, আর এসেই পুরো রুম নিয়ে একটু স্নান করে একটু রেস্ট নিয়ে, আর এখন 2:30টার সময় আমি এসেছি এখানে লাইন দিতে। আর আমাদের লাইন রেখেছে আমি দেখাবো আপনাদেরকে, কিন্তু আমি এখন 2:30 বাজে, যেহেতু কতটা লাইন পড়েছে দেখুন, পুরো অনেকটা, কিন্তু এখানে প্রায় এখন আমি যা দেখলাম তাও 500 মতন লোকের লাইন পড়ে গেছে রাত্রি 2:30টার সময়। আর কুপন দেবে ভোর 5টা থেকে কিন্তু গেট খুলবে। দেখুন এই যে লাইন ঘুরেছে, আর ওই সাইড থেকে ঘুরে আবার উল্টো দিকেও এসছে। আর এই ধরনের প্লাস্টিক বিক্রি হয়, 50 টাকা করে নেয়, ওনারা সবাই কিনে এখানে কিন্তু পেতে বসতে পারে। দেখুন আমরাও এখানে বসে পড়েছি, আর এখন 5টা বাজতে 5 মিনিট বাকি। দেখুন লাইন কিন্তু চলতে শুরু করেছে, আর আগে গেট খুলে গেছে। তো আমরা এরকম লাইন দিয়ে এখন যাচ্ছি গেটের দিকে, কুপন নেব সেই কারণে। দেখুন গেট খুলে গেছে, কত পরিষ্কার। আর যত রাত্রের দিকে এসে লাইনে দাঁড়ানো যায় তত কিন্তু ভালো, তাহলে তাড়াতাড়ি পুজো দিতে পারবো। আর আজকে আমাদের ঘুম হয়নি, এসেই কিন্তু গোটা রাত আমরা লাইনে ছিলাম।
লাইন দিয়ে যাচ্ছি, এইরকম ব্যারিকেড দিয়ে যেতে হবে। তারপরে ভিতরে যাওয়ার পরে কিন্তু স্ক্যান হবে, স্ক্যান করে ফটো দেবে, ওই ফটোর ভিতরেই কিন্তু আপনার কুপন, ওইটা নিয়ে এইখানে কুপন নিয়ে তারপরে কিভাবে আমরা দর্শন করব সেটাও দেখাবো। আর আমার যেহেতু এইবার প্রথমবার আমি এসেছি কামাখ্যা মন্দির পুজো দিতে, তো অনেকেই বলছিল ভোরবেলাতে লাইন দিলে নাকি সন্ধ্যের সময় গিয়ে তারা দর্শন করতে পারে, সেই কারণেই আমি আগে থেকে এসে লাইন দিয়েছি যাতে সকাল সকাল মায়ের দর্শন হয়ে যায়। আর দেখুন কত ভক্ত এখানে রয়েছে। আর এই যে ভাইগুলো দেখছেন এরাই রাত্রির 12টার থেকে লাইন দিয়েছিল, আর এদের সাথেই আমরা এখানে রয়েছি। ওদের সাথে পরিচয় হয়েছিল আমাদের শিলংয়ে, আমরা একসাথে একই গাড়িতে এসেছি কামাখ্যা পর্যন্ত। আর এখানে এখন দর্শন করব, চলুন আমি দেখাবো আপনাদের কিভাবে স্ক্যান করা হয়। দেখুন এই রকম সিঁড়ি, আর এই যে উপরে দেখছেন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওই সামনে কাউন্টার, আর কাউন্টারের ওখানে ক্যামেরা আছে, সামনে দাঁড়ালে ক্যামেরা দিয়ে মুখ উঠে যাচ্ছে, তারপরে ওই যে কুপনটা আপনার হাতে দিচ্ছে তার মধ্যে আপনার ফটো থাকছে থেকে। এখানে এটা কিন্তু পুরোপুরি বিনা পয়সার লাইন, এখানে কোনো পয়সা দিতে হয় না, জাস্ট লাইন দেবেন, গেলে কুপন পাবেন, কুপন পেয়ে গেলেই আপনার ওইটাই হচ্ছে দর্শন টিকিট, ওইটা নিয়েই দর্শন করতে পারবেন। আবার অনেকে আছে পয়সা দিয়ে ঢুকতে পারে, 500 টাকা করে নেয়, 500 টাকার বিনিময়ে আপনি দর্শন করতে পারবেন, ওটা হচ্ছে আছে। ওই লাইনটা কিন্তু মন্দিরের ওখান থেকে শুরু হয়। আর এই যে লাইন দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ বিনা পয়সায়। এই যে এইখান থেকে এই রকম একটা কুপন দিল, এর ভিতরে আমার ছবি আছে, ছবি নিল, নিয়ে ওখান থেকে কুপন দিয়ে দিল। এই কুপন নিয়ে এখন এই মন্দিরের এদিকে এরকম হেঁটে চলে যেতে হবে, যেখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে দর্শনের জন্য। দেখুন ওইখানে কুপন নিতে হয়েছে, নিয়ে আর এই দিকে লাইনে দাঁড়াতে হবে দর্শনের জন্য। মন্দিরের আশেপাশে অনেক ডালার দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ডালা কিনে এবারে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন। এই হচ্ছে মেন মন্দিরের সিঁড়ি, আর এখান থেকে যাওয়ার পরে এই চলে এসেছে এখন। এইখানে এই টিকিটে যে বারকোড আছে, বারকোডটা ওখানে স্ক্যান করলো, স্ক্যান করার পরে আবার এরকম একটা ঘর আছে, এখানেও কিন্তু গোল গোল করে ঘিরে ঘিরে আচার আছে। আর এখানে দেখুন অনেক চেয়ার আছে বসার, খুব ভালো ব্যবস্থা করা আছে। দেখুন লাইন আছে, লাইনের পাশ থেকে এরকম বসার জায়গা করা আছে, কেউ চাইলে বসতেও পারে, আর যারা দাঁড়াবে দাঁড়াতেও পারে। খুব সুন্দর লাগছে, কিন্তু ভিতর দিয়ে ফাঁকা ফাঁকাই কিন্তু মনে হচ্ছে দর্শনটা হয়ে যাবে। মা কামাখ্যা মন্দিরটি দর্শন করার সাথে সাথে এত শান্তি ফিল হচ্ছিল আপনাদের বলে বোঝাতে পারছি না, কিন্তু ভীষণ ভালো লাগছিল এখান থেকে মন্দিরটি দেখতে। আর এইখানে এসে লাইনটা কিন্তু দাঁড়িয়ে গেল, কারণ এখন 6টা বাজতে যায়, মন্দিরের গেট খুলেছে পুরোহিতরা, ভিতরে মাকে এখন জাগানো হচ্ছে, পুজো হচ্ছে, তারপরেই দর্শন করতে দেবে আমাদের। মোবাইল কিন্তু বাইরে অ্যালাউ আছে, মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তাই আমি আপনাদেরকে আর দেখাতে পারিনি। এখন 7টা বাজতে যায়, আমার পুজোও হয়ে গেছে, কমপ্লিট দর্শন, তাই আমি ভীষণ শান্তি পেয়েছি, মাকে দর্শন করেছি। আমি আপনাদেরকে বলবো ভিতরে কি কি দেখেছি। তার আগে বলি, এখানে নারকেল ভেঙে এখানে একটা মন্দির আছে, দর্শন করে এখানে প্রদীপ জ্বালতে হবে, আর এখানে ধূপকাঠি মোমবাতি যার যা ইচ্ছা মনোকামনা করে এখানে আপনারা জ্বালতে পারেন। আর এই সাইডে এইরকম একটা সুন্দর মূর্তি আছে, যেখানে কেউ চাইলে কানে কানে আর কি বলতে হয় কামাখ্যা মাকে, যা মনোকামনা থাকে আপনাদের বলতে পারেন, আর বলে মন্দিরটি চারপাশে আপনারা পরিক্রমা করতে পারেন। চলুন এবার জেনে নিই আমি মন্দিরের ভিতরে কি দেখলাম। লাইন থেকে যখন মন্দিরের সামনাসামনি পর্যন্ত গেলাম, মন্দিরে প্রবেশ করতেই দেখলাম দুই সাইডে দুটি সিংহ,
আর তার উপরেই রয়েছে ভগবান শিব শুয়ে, তার নাভি থেকে একটি পদ্মফুল বেরিয়ে আছে, তার উপরেই মা বিরাজমান আদিশক্তি। তা যখন গর্ভগৃহে প্রবেশ করছি তখন 3টি রূপে মা বিরাজমান, একটা ত্রিপুরা সুন্দরী মা লক্ষ্মী আর মা সরস্বতী। মা আদি পরাশক্তি যখন প্রবেশ করছিলাম পুরোহিতরা বললেন মাথা ঠেকিয়ে প্রণাম করতে 3টি জায়গাতে। আর এই নীলাচল পর্বতে কিন্তু আরও রয়েছে 10 মহাবিদ্যা মন্দির, তাই জন্যই তো এই নীল পর্বতটি এত শক্তিশালী, এত পজিটিভ এনার্জি। এখানে মন্দিরে অন্ধকার থাকে, একটা ছোট লাইট জ্বলে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, তারপরেই মায়ের দর্শন হয়। এখানে মা যোনি রূপে বিরাজমান, মা কামাখ্যা, যা মনের কামনাকে পূরণ করে, তাই তো বলে মা কামাখ্যা। এখানে এই মন্দিরটি কিভাবে স্থাপিত হলো আমি আপনাদেরকে সেটাও জানাবো। আর এই মন্দিরের বাইরে এই রকমই সিঁড়ি করা আছে যেখানে আপনারা বসে ধ্যান তপস্যা বা মেডিটেশন করতে পারেন, মায়ের আরাধনা করে। এখানে যদি কিছুটা সময় বসে মায়ের ধ্যান আরাধনা করা যায় না, মনে ভীষণ শান্তি লাগে। আর মন্দিরের চারপাশে অসংখ্য এই রকম মন্দির রয়েছে, কিছু তো পজিটিভ শক্তি এখানে আছে, সেটা আমি এখানে ফিল করতে পারছিলাম। আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভগবান শিব রয়েছে। এখন জেনে নিই কীভাবে এই কামাখ্যা মন্দির স্থাপিত হলো। মা সতীর যখন এক একটি জায়গাতে এক একটি অঙ্গ পড়ছিল সেখানে এক একটা শক্তিপীঠ তৈরি হয়েছে। এই নীলাচল পাহাড় হলো ভগবান শিব, কারণ যখন মায়ের যখন অঙ্গ মানে যোনি এখানে পড়ছিল তো ভূমি মাতা নিতে পারছিল না, ধসে যাচ্ছিল, তখন ভগবান শিব নিজে এই নীলাচল পর্বত রূপে এখানে স্থাপিত হয় আর মায়ের যোনিকে সামলাতেন। আর শক্তিপীঠ এখানে তৈরি হয়েছে, বলে যতগুলো শক্তিপীঠ ততগুলোই কিন্তু ভৈরব আছে। তো মা সতীকে কখনোই ভগবান শিব তার থেকে কখনোই আলাদা করেনি। শিব ছাড়া সতী একা, আর সতী ছাড়া শিব, তাই তো বলে শিব শক্তি মিলিত হয়। আর এখানে এই কারণে পজিটিভ এনার্জিতে ভরা এই নীল পর্বত, তাই এখানে সবাই যে যার মতন করে এখানে পুজো করে, কেউ কিন্তু কোনো প্রশ্ন করে না যে এইভাবে নয় ওইভাবে। যার যেমন ইচ্ছা এখানে সে সেই রকমভাবে পুজো করে, যার যেমন ইচ্ছা এখানে সেটা করে, কেউ কোনো প্রশ্ন এখানে করে না। আর এই কামাখ্যা মন্দির কোনো কিন্তু প্রতিমা নেই, এখানে যোনি রূপে এখানে পুজো হয়। এই বিশাল মন্দির দাঁড়িয়ে আছে হাঁসের ডিমের উপরে। এখানে পুরাণ মতে বলে সতীর যোনি এই নীলাচল পর্বতে পড়েছিলেন, আর ভস্ম হওয়া কামদেব এখানেই তার রূপ ফিরে পেয়েছিলেন, তাই তৈরি করেছিলেন মায়ের প্রথম মন্দির। 1494 সালে এক ভয়ঙ্কর আক্রমণে ধূলিসাৎ হয়ে যায় এই মন্দির, আর শত শত বছর ধরে হারিয়ে যায় অন্ধকার জঙ্গলে। তারপর 1565 সালে রাজা নরনারায়ণ ও তার সেনাপতিরা ভাইরা মিলে জেদ ধরে মায়ের মন্দির আবার গড়ে তুলবে, তাই পুরনো পাথর কুড়িয়ে মন্দির বানাতে লাগলো, কিন্তু বারবার গম্বুজ ভেঙে পড়ে যাচ্ছিল। তারপর কারিগররা ইট সুরকির বদলে নিয়ে আসলো আঠালো জাল, মাসকলাইয়ের ডাল আর হাজার হাজার হাঁসের ডিম। এই অদ্ভুত মশলা দিয়েই তৈরি হলো এক গম্বুজ। মন্দিরের ছাদ দেখবেন আলাদা আলাদা, দেখতে 4টি ঘর লাগে, মানে 4টি ছাদের ডিজাইন সম্পূর্ণ আলাদা। বাইরের দেয়ালে সব উল্টো করে রাখা আছে গণেশ দেবদেবীর মূর্তি, ও এতেই রয়েছে অনেক রহস্য লুকিয়ে। তাই তো মন্দিরের ভিতরে সব মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, কিন্তু এই কামাখ্যা মন্দিরের সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নামতে হয়। আর নেমে দেখবেন অন্ধকার একটি প্রাকৃতিক গুহা, সেখানে কোনো মূর্তি নেই, আছে আদি পাথরের উপরে একটি যোনি রূপের ফাটল আর অবাক করা এক গুপ্ত ঝর্ণা, যা ওই পাথরকে সবসময় ভিজিয়ে রাখে। ওই প্রাকৃতিক রহস্যের ঘটনা আপনার গায়ে যদি একটু কাটা দিয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা।
মন্দিরে 7টার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপরে আরও আশেপাশে আমি আরও 2 ঘন্টা ধরে মন্দিরেই বসেছি, ঘুরেছি। তারপরে জলখাবার খেয়ে রুমে গিয়ে রেস্ট নিয়েছিলাম। 12টার সময় বাইরে বেরাতেই দেখলাম এখানে প্রসাদ দিচ্ছে। এরকম কুপন নিতে হয়, পুরো টোটাল ফ্রিতে, কোনো পয়সা লাগে না। আমি এইরকম কুপন লাইনে দাঁড়ালেই কুপন দিয়ে দিচ্ছে, তো কুপনটা নিয়ে এগিয়ে যেতে হবে। আরেকজন দাদা ওইখানে কুপনটা নিয়ে রেখে দিচ্ছে, তারপরে থালা দিচ্ছে, তারপরে ভিতরে থালা নিয়ে গেলেই একজন করে প্রসাদ দিচ্ছে। প্রসাদ খুব সুন্দর ছিল, অনেক ভালো তৃপ্তি করে মায়ের ভোগ প্রসাদ পেয়েছি। আপনারাও চেষ্টা করবেন যখন মা কামাখ্যার এখানে আসবেন একটু মায়ের ভোগ প্রসাদ খাবেন, খুব ভালো লাগবে, মনে হবে যেন অমৃত খাচ্ছি। আর এখানে প্রচুর ভক্ত কিন্তু প্রসাদ গ্রহণ করছিল। তো প্রসাদ খাওয়ার পরে আমি আবার বাইরে আসলাম। এসে আমি এবারে বাইরে ঘুরবো, কারণ আমি শুনেছি এখানে 10 মহাবিদ্যা মন্দির আছে, কিন্তু আমি জানি না, বুঝতেও পারছিলাম না কোথায় কোন মন্দিরটি আছে। সামনে এগিয়ে যেতেই দেখলাম এই মন্দিরটি। এর ভিতরে ছিন্নমস্তা দেবী রয়েছে। মন্দিরে ওঠার আগেই দেখবেন ডান দিকে পড়ছে, এই হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির, অনেক গর্ভগৃহতে। এখানেও জল আছে, একটা কুণ্ড আছে, আর এখানে এই বলি কাঠ আছে, এখানে বলি দেওয়া হয়। এখানে প্রত্যেকটি দেবদেবীর মন্দির কিন্তু যোনি রূপে পুজো হয়, আর প্রত্যেকটি মন্দিরে সিঁড়ি থেকে নিচে নামার পরেই কিন্তু গর্ভগৃহে থাকে, দর্শন করতে হয়। কামাখ্যার প্রত্যেকটি মন্দিরই এই ধরনের। তো আমি এখানে কোনো মন্দির বুঝতে পারছিলাম, একটা দুটো জিজ্ঞাসা করছিলাম। হঠাৎ মা কামাখ্যাকে আমি বললাম যে মা গো, আমি তো এখানে এসেছি, কিছুই চিনি না, বুঝতে পারছি না তোমার যে 10 মহাবিদ্যা মন্দির আমি কি করে ঘুরবো। মায়ের আমি অশেষ কৃপা পেয়েছি, মা আমার কাছে একজনকে পাঠিয়ে দিয়েছিল, ওনার সাথেই আমি পুরো 10 মহাবিদ্যা মন্দির ঘুরেছি। উনি আমাকে বলল আপনি আমার সাথে ঘুরবেন, আমি আজকে 10 মহাবিদ্যা মন্দির ঘুরবো। তো আমি এক চান্সে রাজি হয়ে গেছিলাম। আমি ভাবলাম মায়ের কৃপাই আমি পেয়েছি, না হলে আমি প্রথমবার এসেছি, চিনি না জানি না। মা আমাকে একজনকে পরিচয় করিয়ে দিল, আর উনি আমাকে পুরো মন্দিরটি এখানে ঘুরিয়েছে। আর আমি আমার ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এই 10 মহাবিদ্যা মন্দির। অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন জয় মা কামাখ্যা। এটি হচ্ছে ওই মন্দিরে পুজো দেওয়ার পরেই যে ওখানে দেখেছেন সবাই বসে, তো ওই বসার জায়গা থেকে আসার পরেই এই শিব ঠাকুর মন্দিরটি পড়বে। এটাও কামেশ্বর, কমলেশ্বর, আচ্ছা কমলেশ্বর মহাদেব মন্দির। এই মন্দির থেকে দেখুন এই সিঁড়িগুলো আছে, পাশে বসার, ওই বসার উপরটাতে ওঠার পরে এখানে আদিগুরু শঙ্করাচার্য মন্দির রয়েছে, একটা মন্দির আছে। এরকম চারপাশে কিন্তু অনেক দেবদেবীর মন্দির আছে। এর ভিতরে মহাবিদ্যার যে 10 শক্তি, সে 10 মায়ের শক্তির মা মাতঙ্গিনীর মন্দির। সবচেয়ে বড় কথা, এখানে কাউকে কিছু জিজ্ঞাসা করলে কেউ কিন্তু বলে না যে কোন মন্দির কোন দিকে, বা কিছু মন্দির সম্বন্ধে কেউ কিচ্ছু কিন্তু বলে না। আসলে এই কারণেই বলে এটা গুপ্ত কামাখ্যা, এখানে অনেক কিছুই সম্ভব। আর মা এখানে সব রূপেই কিন্তু দেখা দেয়, যা আমি কিন্তু মায়ের কৃপা এখানে এসে পেয়েছি। আর এখানে প্রত্যেকটি মন্দির কিন্তু একই ধরনের, কোনটা শিব মন্দির কোনটা অন্য মন্দির কিচ্ছু বোঝা যাবে না। আর এই হচ্ছে সৌভাগ্য কুণ্ড। এই সৌভাগ্য কুণ্ডের পাশে কিন্তু এই রকম অনেক জ্যোতিষীরা থাকে, বা এরা কিন্তু এখানে বসে ধ্যান তপস্যা করে। এখন যাব সৌভাগ্য কুণ্ড, যেটা এই মায়ের যে সৌভাগ্যের যে জল, এই জল কিন্তু অনেকে এখান থেকে হাতে করে বা বোতলে করে নিয়ে বাড়ি যাচ্ছে, অনেক শুভ কাজে লাগে। এই হচ্ছে মায়ের সৌভাগ্য কুণ্ড। চলুন আমি আপনাদের ভিতরটা দেখাই। এখানেও দেখুন কটা সিঁড়ি দিয়ে নামতে হবে, নামার পরেই এরকম মন্দির আছে। ডান সাইডে এরকম অনেক দেবদেবীর মন্দির রয়েছে, আর উল্টো সাইডে দেখছেন যে সিঁড়ি, ওর ভিতরেই কিন্তু সবাই বসে তপস্যা করে, সবার সাধনা সিদ্ধি লাভ করে। এখানে খুব শান্তির জায়গা। আমি অনেক মন্দিরে ঘুরেছি, কিন্তু এই কামাখ্যা মন্দিরে এসে আমার এতটাই শান্তি ফিল হয়েছে। আর এখানে সবথেকে বড় কথা, প্রত্যেকটা মানুষের মন কিন্তু এখানে ভীষণ সাদাসিধা, আমার খুব ভালো লেগেছে। এখানেই থাকেন? আচ্ছা, অনেক বছর আছেন আপনি মায়ের সাধনা করেন? আমি অনেক দিন থেকে এখানে খুব জোর বাচ্চাবেলা থেকে আসা যাওয়া করতাম মায়ের কাছে। মা আমাকে চেয়েছিল এখানেই রাখতে, কিন্তু মা
সবাই মায়ের কাছে আসে, মাকে চিনতে পারে না। আগে মায়ের কাছে দর্শন করে মায়ের চরণে মাথা ঠেকিয়ে তারপর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে তার জগতের কল্যাণ আছে। সাধুগুরু সঙ্গ না করলে সে জীবনে কিছুই লাভ করলো না। সে এলো আর গেল যে আমি মায়ের কাছে আসবো, মাকে নিয়ে সব মাদেরকে নিয়ে সংসারের মধ্যে চলবো কি করে। কালী সাধনার নিয়মটাই হচ্ছে এই। রামকৃষ্ণদেব কি বলেছিল, যত মত তত পথ, যে এই পথের মধ্যে যে চলতে পারবে তার জীবন সবসময় ধন্য। মানুষ এখন কি করে, এখন মানুষ করে কি ভগবানকে ছেড়ে দিয়েছে, মা বাবাকে ঘর থেকে বার করে দিচ্ছে, নিজে এখন ওই পাপের জায়গাটা ধরে নিচ্ছে। সত্যর জায়গায় আর কেউ আগে পিছিয়ে যাচ্ছে না। এই অম্বুবাচীতে আমি প্রতি বছর আসি। আমি একদিন মরার ছাই এনে চিতা থেকে এনে খেয়েছিলাম, মরার মাংস খেয়েছিলাম, এখনও খেতে পারবো। গরম ছাই এনে এখনও খেতে পারবো, সবার সামনে এক্ষুনি প্রচার করতে পারবো। গরম আখ যেটাকে জলে গুলিয়ে সঙ্গে সঙ্গে খাবো, আর মরার মাংস আর মরার চিতার ওপরে রান্না করে খাবার ক্ষমতা আমার আছে। অগরবিদ্যা আগে ছিলাম, এখন সন্ন্যাসীতে এসেছি, নাগা সন্ন্যাসী। আর আত্মার কিন্তু সারা জীবন অমর, দেহ কিন্তু অমর না, দেহ পুড়ে ছাই। দাঁড়া দেখছি, এই যে পান্ডা লোকগুলো আছে মন্দিরে, এটা হচ্ছে মন্দিরের সেবায়। এদের কাছে মা কালী সবসময় বিরাজ করে। আর এদের কাছে আসলে যে কোনো মানুষ নিজের ভক্তি নিয়ে আসবে, সেই ভক্তি সবসময় সফল হবে। পান্ডারা সাধু, ওদের দৌলতে আমাদের চলছে। ওরা ভগবানের কাছে আমাদের জন্যে অনেক রকম প্রার্থনা করে, যেন সাধু সংখ্যার এখানে যেন মেলা হয়, অম্বুবাচী মেলা আবার যেন শুরু হয়। শত লোক এখানে এসে মাকে যেন ভক্তি করে প্রাণ প্রতিষ্ঠা করে মাকে যেন। आप हमें आशीर्वाद दे दो, हमारी बेबी हो जाए, हम अगले साल फिर आएंगे। এটা জীবিত কুণ্ডু বলে, কে বলে এ স্বভাব কুণ্ডু বলে। এ যদি কোনো ছেলে বিমারিতে যদি পড়ে যায়, এই জীবিত কুণ্ডুতে কুমারী পুজো করে এই ছেলেকে এখানে চুবিয়ে দাও, যদি না ফিরে যায় আমি এই কামাখ্যা দুয়ার মন্দির ছেড়ে দিয়ে বাধ্য হব। এই কামাখ্যা মন্দির দর্শন করার পরে আমি একে একে 10 মহাবিদ্যা মন্দির দর্শন করলাম। আমার ভীষণ ভালো লেগেছে। তবে আমি আপনাদেরকে এই ব্লগের মধ্যে যদি এখন 10 মহাবিদ্যা মন্দির দেখাই, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সেই কারণে আমি পরের ভিডিওতে আমি আপনাদেরকে 10 মহাবিদ্যা মন্দির দর্শন করাবো। তবে আজকে এই কামাখ্যা মন্দির কিন্তু এখনও রয়েছে, আপনারা দেখতে থাকুন। সন্ধ্যার পরে কামাখ্যা মন্দিরে কত সুন্দর করে পুজো। মায়ের মন্দিরে আসবেন, ভাবছেন যে কোথায় থাকবেন, এই মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর হোটেল আছে, সেখানে আপনারা থাকতে পারেন। প্রচুর হোটেল আছে, এমন না যে অল্প আছে, অনেক হোটেল আছে, আপনারা থাকতে পারেন। 800-1000 থেকে শুরু আছে। তো আমি আপনাদেরকে এখন মন্দিরে আরতি দেখাবো, যেই মন্দিরে সন্ধ্যা আরতি হবে। এখন আমি সেই আরতি দেখব বলে এখানে এসে বসলাম। এসে দেখলাম মন্দির তখন পরিষ্কার হচ্ছে, মানে সারা দিন ধরে যত ভক্তরা এখানে পুজো দিয়েছিল এক এক করে সেই সমস্ত মানে যে কাপড় পুজোর জিনিস মন্দিরে কিন্তু কিছু রাখে না, এই রকমভাবে কাপড় সমস্ত কিছু নিয়ে গিয়ে ওই সাইডে রাখে। আর ভক্তরা ওখান থেকে মায়ের প্রসাদ হিসাবে কাপড় ফুল যা থাকে ওখান থেকে বেছে নিয়ে নিচ্ছে দেখলাম। তা আমরা এখানে বসেছি আরতি দেখব বলে, ভীষণ ভালো লাগছিল। আজকে সারাটা দিনই আমার এই মন্দিরে কাটলো, আর এই সন্ধ্যেতেও এরকম বসে আরতি দেখব বলে বসেছি, ভীষণ শান্তি লাগছে। দেখলাম হঠাৎ এসে এরকমভাবে আমাকে ঠোকরাতে শুরু করলো। তো আমি ভাবছিলাম যে কে ঠোকরাচ্ছে, তারপর দেখলাম এমন সুন্দর একটা সাদা পায়রা এসে আমাকে ঠোকরাচ্ছিল। হয়তো কিছু বলছিল, কিছু বুঝিনি, তাও একে একটু আদর করলাম। খানিক পরেই দেখলাম ও ওখান থেকে উড়ে চলে গেল। এই মা কামাখ্যা মন্দিরে এসে একটা জিনিস বুঝলাম, এখানে কোনো কিছুর মধ্যে কিন্তু ভেদাভেদ নেই। এখানে সবাই সমান, পশু পাখি মানুষ সাধু সন্ন্যাসী পুরোহিত প্রত্যেকটা জীব কিন্তু এখানে সবাই সমান। আর এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু একটা আলাদা শক্তি
অনুভব করা যায়। আর এখানে বসে যখন এই ঠাকুরের আরতি দেখা হচ্ছিল মায়ের, এখানে ভীষণ ভিড় জমে গেছিল। সন্ধ্যার সময় পুজো হচ্ছিল, তখন কিন্তু আলাদা আরেকটা শক্তি অনুভব করা যায় এখানে বসে। আর এখানে ভীষণ ভালো লাগছিল। এত ভালো লাগছিল আরতি শুনতে শুনতে যে কখন ঘড়ির কাঁটাতে 10টা বেজে গেছে বুঝতে পারা যায়নি। মন্দিরে আরতি শেষ হওয়ার পরে সুন্দর একটা এরকম লম্বা লাইন হলো, আর তারপরে সবাইকে প্রসাদ দিল। তারপরে সবাই এক এক করে যে যার মতন মন্দির ছেড়ে রুমে চলে গেছে। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। পরের দিনের ব্লগে আপনারা দেখবেন কামাখ্যার 10 মহাবিদ্যা মন্দির ও সাথে একটা যে সবুজ দ্বীপ রয়েছে, একটা ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা শিব মন্দির, তাকে উমানন্দ মন্দির বলে। সেই মন্দিরটাও আমি 10 মহাবিদ্যা মন্দিরের সাথে আপনাদেরকে দেখাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওতে কমেন্টে জানাবেন কিন্তু ভিডিওটি আপনাদের কেমন লাগলো।